চাহিদার বিপরীতে পর্যাপ্ত নিবন্ধিত নার্স না থাকায় অসংখ্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক অনিচ্ছায় আবার অনেকেই স্বেচ্ছায় অনিবন্ধিত নার্সদের দিয়ে সেবা পরিচালনা করছেন। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে দেশের স্বাস্থ্যসেবা। ব্লাড কালেক্ট প্যাথোলজির দায়িত্ব, কিন্তু সেটাও কিন্তু আমরা করতেছি। পরমাণু তো মাঝে মধ্যে টেস্ট করাইতে আসে, ওগুলি এখানে পাঠিয়ে দেয় ক্যানুলা করতে। এগুলি আমাদের অতিরিক্ত চাপ আসে। এমন সব জায়গায় নার্সিং ট্রেনিং হচ্ছে, সেখানে হসপিটাল নেই, একটা বিল্ডিং তৈরি করে দিয়ে পারমিশন নিয়ে আসলো, তাহলে তো হয় না। মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট, এই ধরনের কিছু পোস্ট থাকলে লোডটাকে বা চাপটাকে একটু কমিয়ে আর একটু ভালো সার্ভিস দিতে পারতো। নার্সের অভাবে বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্যসেবা। 18 কোটি জনসংখ্যার এই দেশে নিবন্ধিত নার্সের সংখ্যা মাত্র 95,000। যদিও প্রতি বছর 10 থেকে 12,000 নার্স বের হচ্ছে ইনস্টিটিউটগুলো থেকে। সংকট কাটাতে নার্স নিয়োগ ও নিবন্ধন প্রক্রিয়া দ্রুত ও সহজ করার তাগিদ খাত সংশ্লিষ্টদের। এ নিয়েও এখন সকালে রয়েছে প্রতিবেদন। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি মশিউর অনিক। কোনো কিছুই তুলনা হয় না সন্তানের সাথে মায়ের। এতদিন অপেক্ষা ছিলাম কবে আসবো। মা কেন এত শাসন করে, কেন না বললে সেটা হ্যাঁ হয় না, হ্যাঁ বললে সেটা না হয় না। এখন যখন নিজে মা হওয়ার পর আমি সেটা বুঝতে পারি। এটা আসলে বিনিয়োগ, লাভ, প্রফিট এসব দিয়ে বিবেচনাই করা যাবে না, এগুলো সকল কিছু বিবেচনার ঊর্ধ্বে। জীবনের শেষ দিনটি পর্যন্তকে সন্তানকে আগলে রাখতে প্রাণান্তকর প্রচেষ্টা মায়ের ত্যাগ সংগ্রাম অতুলনীয়। সন্তানের সবচেয়ে বড় মঙ্গলাকাঙ্ক্ষী সেই মা। আজ মা দিবসের অতল শ্রদ্ধা ও ভালোবাসা পৃথিবীর সকল মায়ের তরে। এখন সকালে মা দিবস নিয়ে থাকছে প্রতিবেদন। তবে শুরুতেই স্বাস্থ্যসেবায় নার্স সংকট প্রসঙ্গ। মাত্রাতিরিক্ত রোগীর চাপ বাড়লেও কাটেনি নার্সের সংকট। মাত্র 95,000 নিবন্ধিত নার্স দিয়ে চলছে পুরো দেশের স্বাস্থ্যসেবা। সরকারিতে কর্মরত প্রায় 50,000-এর সবাই নিবন্ধিত হলেও রয়েছে তীব্র সংকট। আর বেসরকারিতে হাজার হাজার নার্স অনিবন্ধিত হলেও তা নিয়ে মাথা ব্যথা নেই স্বাস্থ্য বিভাগের। সেবার মানোন্নয়নে পদায়ন ও মনিটরিংয়ের দিকে জোর দিচ্ছে বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদনে বিস্তারিত। রোগীর সান্নিধ্যে সবচেয়ে বেশি থাকেন নার্স। রোগীর পরিচর্যা, আন্তরিকতা নিয়ে সংকট থাকলেও দায়িত্বরত অবস্থায় বসে থাকার ফুসরত খুব একটা মেলে না নার্সদের। ঢাকা মেডিকেলের এই শিশু ওয়ার্ডের শয্যা 15টি। পালাক্রমে সকালের শিফটে 12 জন, দুপুরে 3 জন এবং রাতে 2 জন নার্স দায়িত্ব পালন করেন। মনে হচ্ছে পর্যাপ্ত নার্স দিয়েই চলছে ওয়ার্ডের সেবা, অথচ এই ওয়ার্ডে শিশু রোগী রয়েছে 50 জন। নার্সদের অভিযোগ, মাত্রাতিরিক্ত রোগীর চাপের পাশাপাশি চতুর্থ শ্রেণীর কর্মচারীর সংকট রয়েছে, যে কারণে তাদের দায়িত্ব ঘাড়ে আসায় চাইলেও রোগীদের ঠিকমতো সেবা দিতে পারেন না তারা। ব্লাড কালেক্ট এটা কিন্তু আমাদের দায়িত্ব না, এটা প্যাথোলজির দায়িত্ব, কিন্তু সেটাও কিন্তু আমরা করতেছি। পরমাণু তো মাঝে মধ্যে টেস্ট করাইতে আসে, ওগুলি এখানে পাঠিয়ে দেয় ক্যানুলা করতে। এগুলি আমাদের অতিরিক্ত চাপ আসে। অফিসে রিপোর্ট খাতা পাঠাইতে হয়, মাঝে মধ্যে দেখা যায় আমাদেরই যাইতে হয়। তৃতীয় শ্রেণীর চাপটা আমাদের না নিলেও চতুর্থ শ্রেণীর ওই চাপটা তো আমাদের থাকে। ডাক্তার তো অর্ডার দেয়, কাজটা তো আমাকে করতে হয়, এই চাপটা আমাকে করা লাগে। প্রতিদিন প্রায় 2300 নার্স কর্মরত থাকেন ঢাকা মেডিকেলে। বিপরীতে অন্তবিভাগে সেবা নেন অন্তত 4,500 রোগী, অর্থাৎ 2 জন রোগীর বিপরীতে সেবা দিচ্ছেন একজন নার্স। তবে নার্সরা তাদের প্রকৃত দায়িত্ব পালনের সুযোগ পেলে রোগী সুস্থ করার হারও বাড়ত বলে মত চিকিৎসকদের। মেডিকেল সোশ্যাল ওয়ার্কার কিংবা পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট, এই ধরনের কিছু পোস্ট থাকলে তাহলে হয়তো ওনারা ওনাদের লোডটাকে বা চাপটাকে একটু কমিয়ে আর একটু ভালো সার্ভিস দিতে পারত। এদিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে 350 শয্যার বিপরীতে রয়েছে 702 জন নার্স, যা সরকারি হাসপাতালের একেবারে বিপরীত। পাশাপাশি মূল দায়িত্বের বাইরে করতে হয় না অন্য কোনো কাজ। সাধারণ ওয়ার্ডগুলোতে 5 জন রোগীর বিপরীতে একজন নার্স নিয়োজিত করি এবং ক্রিটিক্যাল কেয়ার বিভাগগুলো যেমন আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ এই ধরনের এগুলোতে একজন রোগীর বিপরীতে একজন নার্স আমরা সার্বক্ষণিক নিয়োজিত রাখি। প্রায় 450 ইনস্টিটিউট থেকে প্রতি বছর 10 থেকে 12,000 নার্স বের হলেও হাসপাতালে পদায়নে ধীরগতি স্বাস্থ্যসেবার মানকে প্রশ্নের মুখোমুখি করছে বলে মত বিএমডিসির। এমন সব জায়গায় নার্সিং ট্রেনিং হচ্ছে, সেখানে হসপিটাল নেই, বহু দিক যে জায়গাটা আছে, একটা বিল্ডিং তৈরি করে দিয়ে পারমিশন নিয়ে আসলো, তাহলে তো হয় না। নার্সিং যে এখন আলাদা করে দেওয়া হয়েছে পরিদপ্তরটা, গভর্নমেন্ট সেক্টরে যান 45%
লোক দিয়ে আমরা কাজ করি। সেই কাজে ওই HR-এর মধ্যে নার্সটা একটা বিশাল একটা জায়গা নিয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা যারা চিকিৎসক থাকি তারা হয়তো সকালে একটু রাউন্ড দেওয়া হলো, বিকালে একটা রাউন্ড দেওয়া হলো, বা দিনের মাঝখানে একটু দেওয়া হলো, কিন্তু হোল টাইমটাই কিন্তু থাকে হলো নার্সদের সাথে থাকে। চাহিদার বিপরীতে পর্যাপ্ত নিবন্ধিত নার্স না থাকায় অসংখ্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক অনিচ্ছায় আবার অনেকেই স্বেচ্ছায় অনিবন্ধিত নার্সদের দিয়ে সেবা পরিচালনা করছেন। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে দেশের স্বাস্থ্যসেবা। সমস্যা সমাধানে সরকারিতে পর্যাপ্ত নার্স নিয়োগের পাশাপাশি সব ধরনের হাসপাতাল ও ক্লিনিককে কঠোর মনিটরিংয়ের আওতায় নিয়ে আসার জোর তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। গ্রীষ্মে কিংবা বর্ষায় ছাতা হয়ে সন্তানের মাথার ওপর থাকেন কেবল একজন। সন্তানকে সমস্ত ঝড় সামলে বুকে চোখের ধনের মতো আগলে রাখেন সেই একজনই। জন্মলগ্নের শুরু থেকে জীবনের প্রতিটি ধাপে বিপদে আপদে বন্ধু হয়ে ভালোবাসা আর শাসনে আঁকাবাঁকা পথগুলোকে পিচ ঢালা পথের মতন মসৃণ করে দেয় যে, তার কথাই বলছি আমার মায়ের কথা, আমাদের মায়ের কথা। কোনো দিবসকে কেন্দ্র করে নয়, সন্তানকে ঘিরে মায়ের চিন্তা থাকে প্রতিটি মুহূর্তে। মা দিবসে রেজওয়ান বাঁধনের ক্যামেরায় মায়েদের গল্প জানাবেন তানজিলা খান মিম। চলা জীবনের সংযমী হওয়ার মন্ত্রগুলো মায়েরই শিখিয়ে দেয়া। কোনো কিছুই তুলনা হয় না সন্তানের সাথে মায়ের, বা মায়ের সাথে সন্তানের, এটার কোনো তুলনা হয় না। এতদিন অপেক্ষা ছিলাম কবে আসবো, এখন অপেক্ষা আছি কবে আমি যেরকম আমার মাকে মা বলে ডাকি, ও আমাকে কবে মা বলে ডাকবে। মা কেন এত শাসন করে, কেন মানে না বললে সেটা হ্যাঁ হয় না, হ্যাঁ বললে সেটা না হয় না। এখন যখন নিজে মা হওয়ার পর আমি সেটা বুঝতে পারি। আমরা 3 ভাই বোন, 3 ভাই বোনের মধ্যে আমার ভাই খুব ভালো ছাত্র ছিলেন, বোর্ডে ফার্স্ট হওয়া ছিলেন, সেই সময় তো ফার্স্ট হতো। কিন্তু তিনি আমাদের 3 ভাই বোনের মাঝে কোনো রকম তফাৎ করতেন না, বরং আমাদের 2 বোনকে বেশি উৎসাহ দিতেন পড়ালেখায়, বেশি আগ্রহ দেখাতেন। কর্মজীবী মায়েরা কাজের জায়গায় ঘাম ছড়াতে গিয়েও উদ্বিগ্ন থাকেন সন্তানের জন্য। ঘরে ফিরে নিজের ক্লান্তি ভোলেন সন্তানের আবদার মিটিয়ে। যারা ঘরেই থাকেন তাদের তো দিবস রাত্রি ভাবনা ও শ্রমের বিনিয়োগ সন্তানের জন্যই। কোনো মা এই বিনিয়োগের বিনিময় মূল্য চান না, শুধু চান সন্তানের সাফল্যের প্রবৃদ্ধি। আমরা হচ্ছে অনেক বেতের বাড়ি, লাঠির বাড়ি খেয়ে বড় হয়েছি। সত্যি কথা যেটা, আমরা অনেক মার খেয়ে বড় হয়েছি। ওদের সাথে কিন্তু সেটা করা যাচ্ছে না, কোনোভাবেই করা যাবে না। এখনের জেনারেশনটা অনেক অভিমানী জেনারেশন। এভাবে কখনো মানে চিন্তাই করি না যে ভবিষ্যতে সে আমার জন্য কি করবে, কি করলো। আমি মানে তার জন্ম থেকে এবং আমি যতদিন মানে বেঁচে আছি তার মা হিসেবে, আমি যতদিন থাকবো আমি নিঃস্বার্থভাবে ওর জন্য যতটুকু করণীয় করব। সন্তান জন্মগ্রহণের আগ থেকে, অর্থাৎ যখন থেকে তিনি কনসিভ করেন, তো তারপর থেকে এই সন্তান বড় হচ্ছে, পড়ালেখা করছে, বিয়ে শাদী করছে, বিয়ে শাদীর পর নাতি নাতনি হচ্ছে, তাদেরকেও কিন্তু আমাদের বাঙালি মায়েরা লালন পালন করেন এবং করেন পুরোটাই ভালোবেসেই করেন। হ্যাঁ, কিছু হয়তো ব্যতিক্রম আছে, দায়িত্বের জায়গা থেকে করেন, কিন্তু অধিকাংশই ভালোবেসে করেন। ফলে এটা আসলে বিনিয়োগ, লাভ, প্রফিট এসব দিয়ে বিবেচনাই করা যাবে না, এগুলো সকল কিছু বিবেচনার ঊর্ধ্বে। হ্যালো আচল, আজকে অফিসে যাওনি? তবে পৃথিবীর সবকিছু থেকে যদিও বা দূরে থাকা যায়, কিন্তু মায়ের সাথে সন্তানের যে ভৌগোলিক দূরত্ব, সেই দূরত্ব মেনে নেয়া আর মানিয়ে নেয় মা সন্তানের বুকের হাহাকার কি শোনা যায় এই বসুন্ধরায়। খেতে গেলে, রান্না করতে গেলে, ও যে নাচ করতো, বিভিন্ন প্রোগ্রাম করতো, ওকে যে আমি সাজাতাম, সেই জিনিসগুলো এখন আর করতে পারি না, সময় পার হয় না। ভালো, ওদের ভালো রাখার জন্য আজকে ওরা এত দূরে, কিন্তু আসলে কি ভালো আছি। জীবনে দুর্যোগ আসে, সেখান থেকে উঠে দাঁড়াতে যাকে পাশে চাই তিনি মা। মায়ের কাছে জাদু আছে। সংসারের আর্থিক সংকট মেটাতে তাকে সামষ্টিক ও ব্যষ্টিক অর্থনীতি জানতে হয় না, তার নিজেরই জানা আছে অর্থসূত্র। পরিবার আঁচ করতে পারে না
অর্থযোগের মন্দাকাল। সন্তানের কোনো আবদারই শূন্য হাতে ফিরে আসে না। তাই তো মা শূন্য ঘরে শান্তির সুখ ও শান্তির প্রবৃদ্ধির টানাপোড়েন কেবল সন্তানকেই আদ্র করে। মার যেই শূন্যতাটা, এটা আসলে খালাও কখনো ফিল আপ করতে পারে নাই। যেমন আর একটু যদি বলি, তাহলে আমার বোর্ড এক্সামগুলোর সময় এসএসসি, এইচএসসি বা পিএসসি, এই এক্সামগুলোর সময় বেশি খারাপ লাগতো, কারণ দেখতাম যে প্রত্যেকের বাবা মা পরীক্ষার সময় হচ্ছে তাদেরকে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে। তো আমি এই মোমেন্টগুলোতে আমার মাকে খুব মিস করেছি। সন্তানের একটু শরীর খারাপ হলেই মা হয়ে যান ডাক্তার। সন্তানের যদি কিছু খেতে ইচ্ছে করে মা হয়ে যান সুপার শেফ। আবার সেই সন্তানেরই যদি কোনো কারণে টাকার প্রয়োজন হয় তখন মা হয়ে যান ব্যাংক ম্যানেজার। কিন্তু মাকে কি কখনো জিজ্ঞেস করা হয়, মা তোমার শরীরটা কি ঠিক আছে, মা তোমার কি খেতে ইচ্ছে করছে, অথবা মা এই টাকাটা তুমি রাখো, ইচ্ছে মতো খরচ করো? নিশ্চয়ই এই যান্ত্রিক জীবনের শত ব্যস্ততায় সেই সময়টুকু আপনার হয়ে ওঠে না। তাই এই মা দিবস আপনাকে আরও একবার মনে করায়, সময় ফুরোয়নি এখনও, যত্ন নিন আপনার যত্নশীল মায়ের। তানজিলা খান মিম, এখন, ঢাকা। 2024 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আজ সকাল 11টায় স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে। এর আগে রোববার সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রীর হাতে এসএসসি ও সমমানের ফলাফল ও এর পরিসংখ্যান হস্তান্তর করা হবে। এবছর 15 ফেব্রুয়ারি থেকে 12 মার্চ পর্যন্ত চলে পরীক্ষা। এবার 9টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের 735টি শিক্ষা প্রতিষ্ঠানের 20 লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাইড্রোজেন জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। সব মিলিয়ে 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। শনিবার রাজধানীতে আইইবির 61তম কনভেনশনের প্রকৌশলীদের উদ্দেশ্যে নানা পরামর্শ তুলে ধরেন সরকার প্রধান। মুন্নাফ রশিদের প্রতিবেদনে বিস্তারিত। 3 দশক আগেও ঢাকার মোট আয়তনের 20% বেশি ছিল জলাভূমি। 17% কমে এখন যার পরিমাণ দাঁড়িয়েছে 3%-এর নিচে। গেল বছরের গবেষণায় দেখা গেছে, ঢাকা শহরে একদিকে সবুজ আচ্ছাদিত এলাকা ও জলাশয় কমেছে, অন্যদিকে কনক্রিট আচ্ছাদিত এলাকার পরিমাণ বেড়েছে। গত 3 দশকে ঢাকায় কনক্রিটের আচ্ছাদন বেড়েছে প্রায় 76%। খেলার মাঠ, উদ্যান ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণের জন্য 2000 সালে সরকার একটি আইন প্রণয়ন করে, যেখানে প্রাকৃতিক এসব বিষয় ভাড়া, ইজারা বা হস্তান্তর করা যাবে না এবং তা অক্ষুণ্ণ রেখে উন্নয়ন কাজ করার নির্দেশনা রয়েছে। তবে এই আইন অনেকটা নির্ভর করে প্রকৌশলীদের পরিকল্পনার উপর। তাই প্রধানমন্ত্রী আবারও প্রকৌশলীদের এ বিষয়টি স্মরণ করিয়ে দেন। শনিবার রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের 61তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলাধার সংরক্ষণ না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। জলবায়ু ও পরিবেশ ঠিক রেখে উন্নয়ন কাজ করার পরামর্শ দেন সরকার প্রধান। রাস্তার পাশে যে জলাধারগুলি, বেশিরভাগ ক্ষেত্রে সেখানে হয় দোকানপাট করে, নয় একটা বিল্ডিং বানায়। এটা চিন্তা করে না যে ঘন বর্ষণ হলে এই পানি শুধু আন্ডারগ্রাউন্ড থেকে টেনে নেওয়া সম্ভব না। সেই জন্য আমাদের জলাধার খুব দরকার। আমি দেখেছি অনেক সময় আপনারাই ডিজাইন বানান, ধরেন একটা বড় পুকুর, খুবই চমৎকার, তার ভিতরেই বিল্ডিং করার একটা প্ল্যান নিয়ে এসে হাজির। তবে আমি আসার পর যে কটা এসেছে আমি সব বাতিল করে দিয়েছি, যে শুধু নির্মাণের জন্য নির্মাণ করা হবে। একটা কাজ করলেই সেখানে একটা কনস্ট্রাকশন হবে, কিছু লোক কাজ পাবেন, কিছু কাজ কমিশন পাবেন, কিছু এই পাবেন সেই পাবেন, সেটার জন্য না হয়। আর সেরকম যদি কোনো প্রকল্প দেখি অবশ্যই আমি তা অনুমোদন করব না। উন্নয়নের সঙ্গে সঙ্গে বিদ্যুতের উৎপাদনও গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে সেটি। 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, বিদ্যুতের উৎপাদন বাড়াতে আধুনিক বিদ্যুৎ উৎপাদন করা হবে। এজন্য ইতোমধ্যে হাইড্রোজেন বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বহুমুখী উৎপাদন ইতিমধ্যে আমরা নিচ্ছি, কারণ রিনিউয়েবল এনার্জি আমরা করার পদক্ষেপ নিয়েছি। এছাড়া আমাদের কয়লা ভিত্তিক আমরা করে যাচ্ছি, গ্যাস ভিত্তিক করে যাচ্ছি, তেল ভিত্তিক করেছি, বহুমুখী করে যাচ্ছি বিদ্যুতের চাহিদা মেটাতে। সামনে আরেকটা নতুন দিক আসছে, হাইড্রোজেন। এই হাইড্রোজেনের ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যেই আমরা পদক্ষেপ নিয়েছি। এখানে আমাদের গবেষণাও দরকার এবং এই হাইড্রোজেন
বিদ্যুৎ কিভাবে উৎপাদন করা যায় সে বিষয়েও চিন্তা ভাবনা করা এবং গবেষণা করা এবং সেদিকে এগিয়ে যাওয়া। খাদ্য শুধু উৎপাদন করলেই হবে না, এর দীর্ঘমেয়াদী সংরক্ষণ করার পরামর্শ দেন দেশপ্রধান। বলেন, খাদ্যের স্বয়ংসম্পূর্ণের পর সরকারের এখন লক্ষ্য ভূমিহীনদের ভূমির আওতায় আনা। তার সরকার সেজন্য কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। 21টা জেলা, 334টা উপজেলা আমরা ঘোষণা দিতে পেরেছি ভূমিহীন গৃহহীন মুক্ত। ইনশাআল্লাহ এই বাংলাদেশে একটি পরিবারও ভূমিহীন গৃহহীন থাকবে না, সেটাই আমাদের লক্ষ্য। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের পরিবহন খাতেও। আরামদায়ক ভ্রমণ আর ক্লান্তি এড়াতে এখন স্বল্প দূরত্বেও এসি আর বিলাসবহুল পরিবহন বেছে নিচ্ছেন যাত্রীরা। পরিবহন সংশ্লিষ্টরা জানান, গেল কয়েক বছরে দ্বিগুণ হয়েছে এসি বাসের চাহিদা, ফলে বিনিয়োগও বেড়েছে কয়েক গুণ। বর্তমানে দেশব্যাপী বিভিন্ন রুটে চলা অন্তত 6,000 এসি বাসে বিনিয়োগের পরিমাণ প্রায় 12,000 কোটি টাকা। তবে এসব যানবাহন থেকে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ নিয়ে খুব একটা সচেতন নন পরিবহন মালিকরা। শোয়েব রহমানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শাহরিয়ার রিফাত। এনামুল কবির ঢাকা থেকে চট্টগ্রামে এসেছেন অফিসের কাজে, আবার ঢাকা ফিরেই ব্যস্ত হয়ে পড়বেন অন্য কোনো কাজে। যাত্রাপথে তীব্র গরমের সাথে রয়েছে সড়কের ধুলোবালিও। এমন অবস্থায় এসি বাসের উপরেই ভরসা রাখছেন তিনি। সবসময় ব্যস্ততার মধ্যে থাকি, এখন জার্নিটা এই সময়টা জাস্ট একটু যাতে জার্নিটা আবার যাতে অনেক কষ্টদায়ক না হয়, তাহলে তো পরবর্তী কাজগুলো করতে পারবো না। এই জন্য জার্নিটাকে বেছে নিয়েছি। এটা এনামুলের মতো সারা দেশে এসি বাসের উপর নির্ভরতা বাড়ছে অনেকের। ভ্রমণে ক্লান্তিবোধ এড়াতে দূরের যাত্রায় দিনকে দিন বাড়ছে এসি ও বিলাসবহুল বাসের চাহিদা। ইয়াং বয়সে যে কোনোভাবে যাওয়া যায়, এসি হোক নন এসি গেছি, কিন্তু এখন আমাকে কম্পারেটিভলি এসি অভ্যস্ত। তাপদাহ থেকে বাঁচার জন্য, নিজেকে রক্ষা করার জন্য এসি বাসটাকেই বেছে নিচ্ছি, দ্যাটস অল। গাড়িগুলোর এসি কন্ডিশন বা ভিতরের কন্ডিশন, লাক্সারিয়াসের বিষয় সব অন্যান্য কোম্পানির চেয়ে আলাদা, সম্পূর্ণ আলাদা। বাস মালিকরা জানান, সাম্প্রতিক বছরগুলোতে তীব্র তাপপ্রবাহের কারণে এসি বাসের চাহিদা দ্বিগুণ বেড়েছে। বর্তমানে সারা দেশে অন্তত 6,000 এসি বাস চলাচল করছে, যেখানে চালক, হেল্পার, সুপারভাইজার সহ কর্মসংস্থান হয়েছে প্রায় 25,000 মানুষের। আর এই খাতে বিনিয়োগের পরিমাণ প্রায় 12,000 কোটি টাকা। বিমানে যারা চড়ে, এই যাত্রীগুলো বিলাসবহুল এই এসি গাড়িগুলোতে ওঠে, এবং আপনার হচ্ছে যারা পার্সোনাল গাড়ি ব্যবহার করে, অনেক সময় পার্সোনাল গাড়ি ব্যবহার না করে এই বিলাসবহুল গাড়িগুলো ব্যবহার করে, যার জন্য আস্তে আস্তে বিলাসবহুল গাড়িগুলোর চাহিদা বাড়তেছে। কমের মধ্যে এই বডিটা হয়ে যাচ্ছে। এই সেসিসের দাম একটু কম, ইন্ডিয়ান গাড়ি, এটা সেসিসের দাম কম, যার কারণে এটাতে অনেক কেউ ছোটো কোম্পানিরগুলো এই অল্প পয়সা, অল্প টাকার মধ্যে পুঁজি দিয়ে এই ব্যবসায় নামছে। এখন কেবল দূরপাল্লা নয়, স্বল্পপাল্লা এমনকি মহানগর পর্যায়েও জনপ্রিয়তা বাড়ছে এসি বাসের। নগরী থেকে আশপাশের জেলা, উপজেলা পর্যায়েও চালু হয়েছে এসি বাস। সংশ্লিষ্টরা জানান, বর্তমানে স্বল্প মূল্যে চেসিস কিনে দেশেই প্রস্তুত হচ্ছে এসি বাসের বডি, তাই ভাড়াও থাকছে সাধ্যের মধ্যে। এই ব্যবসা করতে গেলে ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট কন্ডাক্টর এরাই আয় করে দেয়, সুতরাং এখানে ওই বিনিয়োগটা দিচ্ছে, কিন্তু ব্যবসার জন্য তেমন সময় বিনিয়োগ করতে হয় না, যার কারণে মানুষ এই ব্যবসাটা মানে বেশি প্রফিট না হলেও করে যাচ্ছে। নামমাত্র টাকা দিয়ে আমরা সেসগুলো নিয়ে ফেলি, নেওয়ার পরে আমরা আমাদের দেশে আমাদের ভালো অনেক ওয়ার্কশপ আছে, দেশের বিভিন্ন সুনামধন্য বিভিন্ন ওয়ার্কশপে আমরা বডি বিল্ডারে নিয়ে আমরা বাংলাদেশের যুগোপযোগী যাত্রী চাহিদা মোতাবেক আমরা বডিগুলো এখানে তৈরি করে থাকি। দেশে এখন প্রায় সব রুটেই এসি বাস চলাচল করলেও সবচেয়ে বেশি চলে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার রুটে। বলা হয়ে থাকে, দেশের এসি বাসের বেশিরভাগই চলে এই রুটে। পরিসংখ্যান বলছে, দেশে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয় তার 15% হয় পরিবহন খাত থেকে। এর মধ্যে বাসে এসির ব্যবহার বাসের ভেতরের পরিবেশ শীতল রাখলেও বাইরের পরিবেশ যে উত্তপ্ত হতে সাহায্য করছে তাতে কোনো সন্দেহ নেই। এ অবস্থায় পরিবহনের কারণে পরিবেশ দূষণ কমাতে ইলেকট্রিক ভেহিকেল বা ইভি হতে পারে একটি দারুণ সমাধান। তবে এখনও অবকাঠামো গড়ে না উঠায় অনেক পরিবহন ব্যবসায়ী ইচ্ছা থাকলেও এই খাতে বিনিয়োগ করতে পারছেন না। সরকারি প্রণোদনা এবং অবকাঠামো গড়ে উঠলে ইভি বা ইলেকট্রিক ভেহিকেলই হবে আগামীর পরিবহন, এমনটাই বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।
সাভারের নবীনগর চন্দ্রা ও ঢাকা আরিচা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। সড়কের পাশেই চলছে যাত্রী ওঠানামা, এমনকি পুলিশ বক্সের সামনেও গড়ে উঠেছে অটোরিকশা স্ট্যান্ড। অভিযোগ রয়েছে মাসিক ভিত্তিতে টাকা দিয়েই চলে এসব অটোরিকশা, যদিও অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। বিস্তারিত হুমায়ুন কবিরের প্রতিবেদনে। জনবহুল শিল্প ও বাণিজ্যিক এলাকা সাভার, সড়কে মহাসড়কে যানবাহনের ছুটাছুটি। এই ব্যস্ত নগরীর দুই মহাসড়ককে দাপিয়ে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। কখনো স্বল্প ও দূরপাল্লার পরিবহনের সঙ্গেও পাল্লা দেওয়ার চেষ্টা জনজীবনকে ঝুঁকির মধ্যে ফেলে। সড়কে নিয়মিত চলাচল করা পরিবহন চালকরা বলছেন, দুর্ঘটনার বড় কারণ মহাসড়কে 3 চাকার যান। এ অবস্থায় অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন যাত্রীদের। আমার খুবই সমস্যা। লোকাল রাস্তায় যদি চলে তাহলে আমাদের সমস্যা হয় না, হাইওয়ে রোডে চলতে গেলে আমার একটু সমস্যা। মেন রাস্তায় একটা গাড়ি চালালে যে একটা লাগে, মাথায় একটা গ্যাস বুদ্ধি লাগে, ওই গ্যাস বুদ্ধি নাই। আমরা এনে রিক্সা পাই বিদায় আমরা উঠি, আর নাই তো আমাকে ওঠার কোনো প্রয়োজন না থাকলে তার উত্তম। আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ডের পুলিশ বক্সের সামনেই অটোরিকশার স্টপেজ। দেদারসে চলছে যাত্রী ওঠানামা। অভিযোগ আছে, পুলিশকে নিয়মিত মাসোহারা দেয় দিনকে দিন বেড়েই চলেছে অবৈধ অটোরিকশার দাপট। আপনার মহাসড়কে ওঠেন কিভাবে? পুলিশ ধরেন আপনাদেরকে? ধরলে ওই ছেড়ে দেয়। মহাসড়কে না উঠলে এদিকে সাইডে চালালে তো তেমন ইনকাম হয় না। গাড়ি দিলে 2600 টাকা জরিমানা দেওয়া লাগে, দিয়ে গাড়ি ছাড়া লাগে। এদিকে মাসোহারার অভিযোগ অস্বীকার করেন ট্রাফিক পুলিশ বক্সের পরিদর্শক খসরু পারভেজ। তবে অবৈধ যান চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি। মান্থলি পুলিশ টাকা নিচ্ছে, সেটা যে নিবে সে রেসপন্সিবল থাকবে। আমার এখানে এই ধরনের কোনো কিছু হয় না। যে মহাসড়কে অটোরিকশা আসা কিন্তু নিষিদ্ধ, এগুলির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেই এবং তাদেরকে আমরা নিরুৎসাহিত করি। ইতিপূর্বে আমরা মাইকিং করে তাদেরকে জানিয়েছি যে মহাসড়কে যেন কোনো অটোরিকশা না আসে। মহাসড়কে 3 চাকার এসব যান চলাচল বন্ধে জনসচেতনতাও প্রয়োজন বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। হুমায়ুন কবির, এখন সাভার। রিকশা, বাথটাব, কম্বল, তোশক, কমোড, এমনকি ফ্রিজের ভাঙা অংশ কি নেই খালে? প্লাস্টিকের বোতল তো আছেই। রাজধানীর বিভিন্ন খাল থেকে উদ্ধার করা এসব বস্তুই জলাবদ্ধতার অন্যতম কারণ। ঢাকা উত্তর সিটির মেয়র বললেন, কোটি মানুষের বসবাসের এই রাজধানী জলাবদ্ধতা মুক্ত রাখতে সচেতন হতে হবে নগরবাসীকেই। সিওল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। এসব পণ্যের চিত্র দেখে মনে হতেই পারে এটি কোনো পুরাতন আসবাবপত্রের দোকান। তবে কিছুক্ষণের মধ্যেই আপনার এই ধারণা মিথ্যে প্রমাণিত হবে। এই সকল পণ্যগুলো রাজধানীর বিভিন্ন খাল থেকে অপসারণ করা হয়েছে। কি নেই এই খালগুলোতে? রিকশা থেকে শুরু করে বাথটাব, সাথে আছে কয়েক লাখ প্লাস্টিকের বোতল, আরও রয়েছে কম্বল, তোশক, কমোড, ফ্রিজের ভাঙা অংশ। এ সকল পণ্যগুলো রাজধানীর বিভিন্ন ড্রেন হয়ে জমা হয় খালগুলোতে, আর এ কারণে রাজধানীতে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। আর ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। যারা নগরবাসীকে ভোগান্তিতে ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মেয়র। আইনে যদি কোনো ধরনের এরকম ব্যবস্থা থাকে, অবশ্যই যারা জাজিম ফেলেছে, যারা এই ধরনের রিক্সা ফেলেছে, যারা আমাদের বাথটব ফেলেছে, যারা টায়ার ফেলেছে, আমরা যদি দেখতে পারি তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও মেয়র বলেন, খালগুলোকে পরিষ্কার করা হলেও জনসচেতনতার অভাবে রাজধানীবাসী খালগুলোতে বর্জ্য ফেলছে। তাই ঢাকাবাসীদের নিজেদের এগিয়ে আসার আহ্বান জানান মেয়র। আমরা যেন খালে, লেকে এবং বিশেষ করে আমাদের যে স্ট্রম ড্রেন যেটা আছে, স্ট্রম ড্রেনে কোনো ধরনের ময়লা না ফেলি। আমি গত 6 মাস যাবৎ আমরা এটা পরিষ্কার করছি আর আরেক দিক দিয়ে কিন্তু আবার ভরাট হচ্ছে। একদিকে পরিষ্কার, আরেক দিকে ভরাট। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্যই আমি আজকে এই আয়োজনটা করেছি, যে আমি জনগণকে বলার জন্য যে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। এদিকে জলাবদ্ধতা নিরসনের সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সচেতন করা হয়। কোথায় ময়লার নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, কোথায় ফেলতে হবে না, সেটা সম্পর্কে দেখিয়েছে আমাদের, এখানে দেখানো হয়েছে আমাদের, এবং এটা আমরা আগে থেকেই জানতাম এবং আমাদেরকে ভালোভাবে আরও বোঝানো হয়েছে। জমা পানি ফেলে থাকলে এগুলো ফেলে দিব, 3 দিনের বেশি রাখবো না। আমাদের বাসায় যে গাছ লাগাই সেই টবগুলোতে পানি জমে থাকলে ওগুলো ফেলে দিব।
জলাবদ্ধতা নিরসনে 16106 এই নম্বরে ফোন দিলে কুইক রেসপন্স টিম সাথে সাথে কাজ করবে। বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10টি অঞ্চলে 10টি টিম কাজ করছে। সিউল আহমেদ, এখন, ঢাকা। রাজশাহীর বাজারে বেড়েছে সবজির সরবরাহ। এতে গেল সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দাম কমেছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। এর এদিকে উৎপাদন ও সরবরাহ কম হওয়ায় নওগাঁর পাইকারি বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। এ বিষয়ে জানাতে রাজশাহীর খড়খড়ি পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার ও নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। তবে প্রথমেই চলে যাব হচ্ছে রাজশাহীতে, সেখানে আছেন মাসুমা। মাসুমা, শুভ সকাল আপনাকে। জানছিলাম যে সরবরাহ ভালো থাকায় কমেছে শাকসবজির দাম, তো এই মুহূর্তে শাকসবজির বর্তমান দরদাম কি দেখছেন আর সরবরাহ পরিস্থিতি বা কেমন? অনেক শুভ সকাল। আসলে রাজশাহীর এই মুহূর্তে আমি আছি রাজশাহীর খড়খড়ি যে পাইকারি বাজারটি, এটি কিন্তু অনেক বড় একটি পাইকারি বাজার। স্থানীয় যারা মানুষ রয়েছেন তারা ছাড়াও কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে এই রাজশাহীর এই পবা উপজেলার খড়খড়ির এই বাজার থেকে কিন্তু সবজিগুলো যায়। আজকে যদি বলি যে গত এক সপ্তাহ নাগাদ আসলে রাজশাহীর যে আবহাওয়া সেটি কিন্তু অনেকটাই অনুকূলে এবং সহনশীল হওয়ার কারণে কিন্তু সেখানে রাজশাহীতে তীব্র যে তাপপ্রবাহ সেটিও যেহেতু কমে এসেছে, এতে করে কিন্তু মানুষের জীবনে যেমন কিছুটা স্বস্তি ফিরেছে, সাথে সাথে কিন্তু সবজির বাজারেও স্বস্তি ফিরেছে। সবজির উৎপাদনে আসলে মাঝখানে তীব্র রোদের কারণে যে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন সবজি যারা চাষি রয়েছে তারা কিন্তু বেশ খানিকটা বিপাকে পড়েছিলেন। সেই জায়গা থেকে কিন্তু সবজির উৎপাদনে সেই দিকটিতে কিন্তু তারা অনেকটাই প্রশান্তিতে আছে বর্তমানে। আমি যদি বলি আজকে সবজির বাজার পরিস্থিতি, আজকে শসা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 35 টাকা কেজি দরে, ঝিঙ্গে 35 টাকা, এছাড়া করল্লা যেটি রয়েছে সেটি 26 টাকা পাইকারিতে বিক্রি হচ্ছে, ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজিতে, বেগুন বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, কাঁচামরিচ যেটি সেটির দাম খানিকটা বাড়তি, কারণ কাঁচামরিচের সরবরাহ খানিকটা কম বলছেন এখানকার যারা সবজি ব্যবসায়ী রয়েছেন, এ কারণে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে, লাউ বিক্রি হচ্ছে 20 টাকা পিসে, এবং বিভিন্ন ধরনের শাক যেটি সেটি কিন্তু দেখছি লাল শাক, সবুজ শাক, এছাড়া পুঁই শাক রয়েছে সেগুলো কিন্তু 15 থেকে 20 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। এছাড়া আলু বিক্রি হচ্ছে আজকে এই বাজারে 44 টাকা কেজিতে, এছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 টাকা কেজিতে। আসলে মোটামুটি বাজার ঘুরে যেটি দেখেছি সকাল থেকে কিন্তু ক্রেতাদের সমাগমও বেশ খানিকটা বেড়েছে এবং ব্যবসায়ীরাও খানিকটা স্বস্তিতে আছেন। তারা বলছেন যে গত এক সপ্তাহ ধরে আসলে রাজশাহীর আবহাওয়াতে যে একটু প্রশান্তিতে আছেন তারা, এবং আবহাওয়ার কারণে কিন্তু স্বস্তি ফিরেছে বাজারেও, কারণ মাঝখানে তাদের সবজি উৎপাদনে বেশ বেগ পেতে হয়েছে, বিশেষ পরিচর্যা করতে হয়েছে সবজি উৎপাদনে, এবং যেহেতু বাড়তি পরিচর্যা পানির সেচের ব্যবস্থা করা হয়েছে সে কারণে কিন্তু আসলে বাজারেও সেটির প্রভাব পড়েছিল এবং প্রতিটি সবজি কিন্তু গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোর দরও কিন্তু বাড়তি ছিল। সেটি গত এক সপ্তাহের মধ্যে রাজশাহীতে 2 দিন বৃষ্টি হয়েছে, পাশাপাশি সব ধরনের সবজির যে সরবরাহ রয়েছে সেটিও কিন্তু বেড়েছে, পাশাপাশি কারণে দামও কিন্তু কমেছে। এই ছিল আমার কাছে রাজশাহীর সবজি বাজার থেকে এখনকার মতো সর্বশেষ। এখন চলে যাব নওগাঁয়, সেখানে আমাদের সহকর্মী আব্বাস আলী আছেন। আব্বাস, জানাবেন সেখানকার বাজার পরিস্থিতি কি, কোন সবজি আজকে কি দরে বিক্রি হচ্ছে? ধন্যবাদ মাসুমা। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি বাজারে। এই বাজারটি মূলত ভোর থেকে শুরু হয়ে চলে বেলা 11টা-12টা পর্যন্ত। কয়েকদিনের ব্যবধানে এই বাজারে প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে সবজির দাম। যদি বলি যে সবচেয়ে বেশি দামে সবজি বিক্রি হচ্ছে করলা এবং সজনে, 100 থেকে 110 টাকা কেজি। আলু আগের দামে বিক্রি হচ্ছে 46 থেকে 60 টাকা কেজি। কচুর লতি 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। এছাড়া গাজর, টমেটো, পটল প্রতি কেজিতে 12 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি। ঝিঙা, বরবটি এবং ঢেঁড়স আগের দামে বিক্রি হচ্ছে, প্রতি কেজি বিক্রি হচ্ছে এখানে 25 থেকে 30 টাকা কেজি। 5 টাকা বেড়ে শসা এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ, 25 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, এবং লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি, এবং শাক, লাল শাক বা পুঁই শাক যা আছে সেটা বিক্রি হচ্ছে আগের দামে 35 থেকে 40 টাকা কেজি। গত প্রায়
প্রায় 1.5 মাস ধরে নওগাঁর উপর দিয়ে বেশ তীব্র তাপদাহ এবং খরা বিরাজ করছে। এই কারণে আসলে সবজি ক্ষেত কিছুটা নষ্ট হচ্ছে। কৃষকদের সঙ্গে কথা বলে যেমনটি জানা গেছে যে এই সবজি ক্ষেত রক্ষা করতে আসলে তাদের ব্যাপক পরিশ্রম করতে হয়েছে, বেশি বেশি সেচ দিতে হয়েছে, কিন্তু তারপরও আসলে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পচানি রোগও দেখা দিয়েছে এই সবজি ক্ষেতে। এই কারণে আসলে সবজির উৎপাদন যেমন কম হয়েছে, আর এর প্রভাব পড়েছে আসলে এই সবজির বাজারে। এই বাজার থেকে পাশে যে খুচরা বাজার রয়েছে সেই বাজারে আসলে প্রতি কেজিতে এখান থেকে কিনে নিয়ে যাওয়ার পর আসলে প্রতি কেজিতে আরও 10 থেকে 15 টাকা লাভে তারা বিক্রি করছেন। তবে সবজির দাম বাড়ায় আসলে অস্বস্তির মধ্যে রয়েছেন ক্রেতারা। তবে সবজির দাম কমতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এই ছিল আমার কাছে এই সবজি বাজার থেকে সবশেষ। এখন স্টুডিওতে অনেক। রাজশাহী ও নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ বাজার পরিস্থিতি। এদিকে দেশের বিখ্যাত মশলার হাট নামে খ্যাতি পেয়েছে শরীয়তপুরে কাজীর হাট। সপ্তাহে 2 দিন কেনাবেচা হয় মশলা জাতীয় শস্যদানা। প্রতি হাটে 25 থেকে 30 কোটি টাকার লেনদেন হয়। দেশের নামি দামি মশলা কোম্পানির নামের তালিকায় শীর্ষে কাজীর হাট। ফসলের ন্যায্য মূল্য পেতে খুশি ক্রেতা বিক্রেতা উভয়ই। সজীব খানের ক্যামেরায় কাজী মনিরুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। কাকডাকা ভোর থেকেই কৃষক, ক্রেতা আর পাইকারের উপস্থিতিতে জমজমাট কাজিরহাট বাজারের মশলার হাট। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে ক্রেতা বিক্রেতার উপস্থিতিও। বিভিন্ন যানবাহনে চড়ে নিয়ে আসেন মশলা জাতীয় ফসল। শুরু হয় কেনাবেচা, ক্রেতা আর পাইকারের মধ্যে চলে দর কষাকষি। সপ্তাহে 2 দিন রবি ও বৃহস্পতিবার মশলার হাট বসে দেশের বিখ্যাত কাজিরহাট বাজারে। কালোজিরা, ধনিয়া, শুকনা মরিচ, মেথি, তিল ও তেল জাতীয় শস্যদানা, সরিষার কেনাবেচার জন্য হাটে বিশাল খোলা স্থান। সেখানেই সারি সারিভাবে সাজিয়ে রাখা হয়েছে উচ্চমূল্যের বিভিন্ন শস্যদানা। স্থানীয় কৃষক ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা নিয়ে এসেছেন এসব পণ্য। বাজারে রয়েছে সরকারি বেসরকারি বেশ কয়েকটি ব্যাংকের ওয়ান স্টপ সার্ভিস। তাই নিরাপদেই হচ্ছে অর্থের আদান প্রদান। হাটে নেই চাঁদাবাজি, নেই কোনো ঝুট ঝামেলা। স্বস্তিতেই কেনাবেচা করতে পেরে খুশি হাটে আসা ব্যবসায়ীরা। সারা বাংলাদেশের মধ্যে এখানকার মশলা শরীয়তপুরের মালার মান হলো সবচেয়ে ভালো। এর জন্য তারা পছন্দ করে, তারা এখান থেকে কিনে নেয়। 20 থেকে 30 কোটি টাকা বিক্রি হয় এই কাজী হাটে। প্রতি বৃহস্পতিবার হয়, রবিবার হাটে। কালিজিরা নিয়ে আসছি, আমার কালিজিরার দাম করতেছে 10,500, 11,000 হলে আমি বিক্রি করে দিব। খুলনা, বরিশাল, ফরিদপুর সহ বিভিন্ন অঞ্চল থেকে বিক্রির জন্য যেমন পণ্য নিয়ে আসেন পাইকাররা, তেমনি ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহের মতো বিভিন্ন অঞ্চল থেকে পণ্য কিনতেও আসেন পাইকাররা। পণ্যের মান, হাটের নিরাপত্তা, উন্নত যোগাযোগ ব্যবস্থায় হাটের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। রোডঘাট ভালো বিধায় এই হাটে আসে কেনাকাটা সর্বলোকে কইরা শান্তি পায়। 50 মন 100 মন করে প্রতি হাতে কিনি। আমাদের এখানে হাটে অনেক সুযোগ সুবিধা আছে। এখানে পাইকার পত্র ভালো, বেচা কিনি হয় ভালো। এখানে মার্কেট ভালো পাই, বাজার সবসময় লেনদেন ভালো পাই। যুগ যুগ ধরে চলে আসা এই হাটের দেখভালে রয়েছে হাট ব্যবস্থাপনা কমিটি। কোনো হয়রানির শিকার হয় না, এখানে কোনো চাঁদাবাদি নেই। হাট কমিটি যারা আছে সবাই যাতে হাটটা ভালো মিলে, যাতে পাইকারপত্র সুন্দরভাবে আসতে পারে সেই ব্যবস্থা তারা কর্তৃপক্ষ সুন্দরভাবে এটা পরিচালনা করে। প্রতি হাটে 500 থেকে 600 টন মশলা জাতীয় ফসল বিক্রি হয়। সারা বছর জুড়ে কাজিরহাটে মশলা বিক্রি হলেও এপ্রিল, মে ও জুন এই 3 মাস মশলা কেনাবেচার ভরা মৌসুম। এ সময় লেনদেন হয় অন্তত 1000 কোটি টাকা। ভোর থেকে কেনাবেচা শেষে চলছে পরিষ্কার পরিচ্ছন্ন আর বস্তাবন্দি। বিশাল এ কর্মযজ্ঞ শেষে বস্তাবন্দি এসব পণ্যগুলো পরিবহনযোগে চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। ব্যবসায়ীদের দাবি, এই মশলার বাজারটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে ফরিদপুরের পাট চাষিদের। তবে দীর্ঘ সময় গরমে পুড়ে গেছে গাছের পাতা, আর পোকার আক্রমণে ক্ষতির মুখে ছিল চারা গাছগুলো। তবে বৃষ্টির কারণে সতেজতা ফেরায় কমেছে বাড়তি সেচ খরচ। এতে জেলার কৃষকদের সাশ্রয় কয়েক কোটি টাকা। বিস্তারিত প্রতিবেদনে।
বৈশাখের শেষ দিকের বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে এসেছে পাটের রাজধানী খ্যাত জেলা ফরিদপুরে। সতেজতা ফিরেছে শুকিয়ে যাওয়া গাছগুলোতে, একই সঙ্গে লোকসানের হাত থেকে কিছুটা রক্ষা পাওয়ায় স্বস্তি ফিরেছে জেলার 2 লাখ পাট চাষির মাঝে। চলতি বছরের মার্চের শেষ দিকে ফসল চাষ শুরু করেন জেলার কৃষকরা। তবে এরপর এপ্রিল থেকে দেশ জুড়ে বয়ে যাওয়া তাপপ্রবাহে পাটের চারার সঙ্গে পড়েছে কৃষকের ভাগ্য। পোকার আক্রমণে নষ্ট হয়েছে অনেক ফসল। জেলার পাট চাষিরা জানান, বৃষ্টি না হওয়ায় খেতে একবার সেচ দিতে খরচ হয়েছে 550 টাকা। এ মৌসুমে পাট খেতে কোথাও 2 বার আবার কোথাও 3 বার বাড়তি খরচ করে সেচ দিয়ে কোনো মতে ক্ষেত টিকিয়ে রেখেছেন তারা। 1 মাসের বেশি সময় পর বৃষ্টি হওয়ায় কৃষকের জ্বালানি সাশ্রয় হয়েছে 1000 টাকার মতো। 6-7 লিটার তেল লাগে একটা সেচে, তাও তো মনে করেন যে 2-3 সেচ করে দিয়ে লাগছে একটা জমিতে। যদি এই বৃষ্টি না হতো তাহলে আমাদের কৃষক আরও ধ্বংস হয়ে যেত। বাকিতে অন্তত 1000 টাকা লসে পড়তো, অন্তত সেই দিক থেকে বৃষ্টির কারণে আমরা কিছু উপকার পেয়েছি। খরচা হয়েছে এবার 1 পাইপ বই যেতে 500-550 টাকা লাগছে একবারে। 3-4 সেচ দিয়েছি, এখানে বহুটা লাগিয়ে গেছে। আমার একখান ধরেন অনেক জায়গা 2 ফুট বই ছাড়িয়ে দিয়েছি, সেচ দেবার হয়নি। 1 সেচ দিয়েছিলাম, কায়দা কুদে করে আর দেবার হয়নি। পাট দেখলাম ধরেন রোদ দিতে মারা গেছে। জেলা কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে সময় মতো বৃষ্টি না হওয়ায় চাষিদের উৎপাদন ব্যয় বেড়েছে কয়েক গুণ। তবে 2 দিনের বৃষ্টিতে জেলায় চাষিদের অতিরিক্ত জ্বালানি ব্যয় সাশ্রয় হয়েছে কয়েক কোটি টাকা। এই বৃষ্টিপাতের মাধ্যমে আমরা আশা করছি যে পাটের লাইফ সাইকেলের শেষ পর্যন্ত পাটের জমিতে আর সেচ দিতে হবে না। ফরিদপুরের পাট চাষিরা এতে ব্যাপকভাবে উপকৃত হবে। চলতি মৌসুমে জেলায় 86,000 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এ জেলায় সাধারণত 2 জাতের পাটের আবাদ হয়ে থাকে, তোষা ও মাস্তে। এখন ফরিদপুর। রাফায় ইসরায়েলি হামলায় অন্তত 9 জনের প্রাণহানি হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহতদের অধিকাংশই শিশু। এর আগে আন্তর্জাতিক সব বিধিনিষেধ উপেক্ষা করে রাফায় হামলা চালানোর ঘোষণা দেয় IDF। ঘোষণার পর চরম উৎকণ্ঠায় পড়েছে রাফায় অবস্থানরত অন্তত 10 লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি। জাতিসংঘের তথ্য অনুসারে গত 24 ঘন্টায় অঞ্চলটি ছেড়ে গেছে 1,50,000 মানুষ। IDF বলছে, হামাসের সঙ্গে যে কোনো মুহূর্তে সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে পারে ইসরায়েলি সেনারা। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর নিরাপদ আশ্রয়ের খোঁজে অবরুদ্ধ গাজা ও মিশরের সীমান্তবর্তী অঞ্চল রাফায় আশ্রয় নেয় লাখো ফিলিস্তিনি। তবে ইসরায়েলি সেনাদের গেল কয়েকদিনের তাণ্ডবে এবার এই অঞ্চল ছেড়ে অন্যত্র যেতে হচ্ছে তাদের। হামাস নির্মূলের উদ্দেশ্যে গেল কয়েকদিন ধরেই অঞ্চলটিতে সেনা টহল ও ট্যাঙ্কার মজুদ বাড়িয়েছে তেল আবিব। প্রযুক্তি বাজারে নিজেদের অবস্থান চাঙা করতে নতুন পণ্য আইপ্যাড প্রোর চটকদার বিজ্ঞাপন প্রকাশ করে উল্টো বিপাকে পড়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। বিজ্ঞাপনে বাদ্যযন্ত্র সহ বিভিন্ন সৃজনশীল প্রতীক ভাঙচুরের দৃশ্য তুলে ধরায় বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে। বাধ্য হয়েছে ইউটিউবের কমেন্ট অপশন বন্ধ করতে। তবুও এর কারণে শেয়ার দরের ওপর বিরূপ প্রভাব ঠেকাতে পারেনি অ্যাপল। আরও জানাচ্ছেন তাহিদুর রহমান। 2023 সালের সেপ্টেম্বরে বাজারে আসা আইফোন 15-এর চাহিদা কমে যাওয়ায় কিছুটা বেকায়দায় পড়ে যায় মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আইফোন বিক্রিতে ধস নামে চীনের বাজারেও। মন্দার ধাক্কা লাগায় চলতি বছরের প্রথম 3 মাসে আইফোনের বিক্রি কমে যায় 10%। শুধু তাই নয়, চলতি বছরের প্রথম প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় আইপ্যাডের বিক্রি কমেছে 17%। এতে অ্যাপলের আয় 8% কমে দাঁড়ায় $9,080 কোটি। এই অবস্থায় প্রযুক্তি বাজারে হারানোর শীর্ষস্থান ফিরে পেতে লড়াই করছে অ্যাপল। তারই অংশ হিসেবে গ্রাহকদের মন জয় করতে চলতি মাসের 7 তারিখে বাজারে নিয়ে আসে এয়ার এবং প্রো মডেলের আইপ্যাড। দুটি মডেলেই 11 ও 13 ইঞ্চির ডিসপ্লে রাখা হয়েছে। M4 চিপ রয়েছে আইপ্যাড প্রোতে, যার কার্যক্ষমতা অনেক বেশি। কিন্তু এত কিছুর পরও আইপ্যাড প্রো মডেল নিয়ে করা ক্রাশ শিরোনামের বিজ্ঞাপনটি অ্যাপলের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। অ্যানিমেটেড বিজ্ঞাপনটিতে ইন্ডাস্ট্রিয়াল ক্রাশের মাধ্যমে গিটার ও পিয়ানোর মতো বাদ্যযন্ত্র এবং ক্যামেরাসহ সৃজনশীল নানা প্রতীক ভাঙচুরের দৃশ্য তুলে ধরে অ্যাপল। তারপর ক্রাশের নিচে অক্ষত অবস্থায় দেখতে পাওয়া যায় বাজারে আসা নতুন আইপ্যাডের সংস্করণটি। নতুন মডেলটি ঠিক কতটা পাতলা ও কার্যকর তার প্রতীক হিসেবে তৈরি করা হয় বিজ্ঞাপনটি। এমনকি এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছেন প্রতিষ্ঠানটির সিইও টিম কুক।
পণ্যের বিশেষত্ব বোঝাতে বাজারে সাড়া ফেলার কৌশলটিকে নেতিবাচক হিসেবে দেখছেন অনেকেই। তাই ইউটিউবে দেয়া ভিডিওর কমেন্ট অপশনে এ নিয়ে বিতর্ক ও সমালোচনার ঝড় বয়ে যায়। এক পর্যায়ে বাধ্য হয়ে মন্তব্যের ঘরটি বন্ধ করে রাখে অ্যাপল। তবে টিম কুকের দেয়া পোস্টের নিচে এখনও সমালোচনা চালিয়ে যাচ্ছেন নেটিজেনরা। আইপ্যাড প্রোর বিতর্কিত বিজ্ঞাপনের প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটির শেয়ার দরেও। 10 মে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে $1.27 কমে অ্যাপলের প্রতি শেয়ারের দাম দাঁড়ায় $183 কিছু বেশি। এই অবস্থায় এক বিবৃতিতে বিজ্ঞাপনটির জন্য ক্ষমা চায় অ্যাপল। তবে ভিডিওটি কোনো মাধ্যম থেকেই সরিয়ে নেওয়া হয়নি। ইউটিউবে লাখ লাখ ভিউ হচ্ছে বিজ্ঞাপনটির। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। আজ সিরিজের শেষ টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য স্বাগতিকদের, তবে আগের ম্যাচের ধসে পড়া ব্যাটিং লাইন আপ নিয়ে ভাবনায় শান্তরা। মিরপুরে ম্যাচটি শুরু হবে সকাল 10টায়। বিস্তারিত জানাচ্ছেন নোমান আব্দুল্লাহ। শুরু ভালো তো শেষ ভালো না, বোলিং ভালো হলে ব্যাটিং ভালো হয় না। একসঙ্গে সব বিভাগে ভালো করার নজির খুব কম বাংলাদেশের, তাই তো সাফল্যের হারও কম। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচটাই যেমন সৌম্য তানজিদের ওপেনিং জুটিতে দীর্ঘদিন পর পাওয়ার প্লের সর্বোচ্চ ব্যবহার, বড় অঙ্কের রান পায় দল। তারপর হুড়মুড়িয়ে ভেঙেছে ব্যাটিং লাইন আপ। 200 স্বপ্ন দেখা দল গুটিয়ে যায় 143 রানে। কেন এমন হচ্ছে বারবার? বিশ্বকাপের আগে এসব ভালো কোনো ইঙ্গিত কি দেয়? দেখেন, এখন তো খেলা বাকি আছে, বিশ্বকাপের পরেও ওখানে আমেরিকা যেও 3টা খেলা আছে। তো সেটেল এটা টিম ম্যানেজমেন্ট দেখছে কিভাবে মানে করা যায়। তামিম ভালো করছে, ওর সাথে আজকে আমি খেললাম, আগেরগুলো লিটন খেলেছে। সো ওইভাবে অপোনেন্ট কিভাবে কারা আছে, বলার কারা আছে, ওইভাবে হয়তো বা সেট করবে। ফিল্ডিংটাও হয়ে উঠেছে দুশ্চিন্তার কারণ। প্রতি ম্যাচেই বেশ কয়েকটি করে ক্যাচ ছাড়ছেন বাংলাদেশের ফিল্ডাররা। বড় ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে 2-1টি ক্যাচ মিসই। না ভাই, ক্যাচ মিস হইতে পারে, গ্রাউন্ড ফিল্ডিং সবাই ভালো করছে, এইটা বেশি কনসার্ন। ক্যাচ মিস হতে পারে, এগুলো নিয়ে কোনো বিষয় নেই। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটায় নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল শান্ত বাহিনীর। সুযোগ ছিল নিজেদের দুর্বলতা কাটিয়ে ছন্দে ফেরার। জিতলেও 4 ম্যাচে সেই ছাপ রাখতে পারেনি বাংলাদেশ। শেষ ম্যাচে নির্ভুল ক্রিকেটটা খেলতে পারবে তো দল? নোমান আব্দুল্লাহ, এখন ঢাকা। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।